দূরে পাহাড় দেখা যাচ্ছে, এই যে ইন্ডিয়ার পাহাড়গুলো দেখা যাচ্ছে এখান থেকে, কি সুন্দর এই রাস্তাটা, এই ব্রিজটা, আর দূরের ওই ধূসর মেঘে ঢাকা পাহাড়গুলো একবার দেখুন। মনে হচ্ছে আমরা বাংলাদেশের কোনো প্রত্যন্ত অঞ্চলে নয়, সুইজারল্যান্ডের কোনো উপত্যকা দিয়ে যাচ্ছি। ঢাকা থেকে ৩,০০০ টাকার বাজেট চ্যালেঞ্জ নিয়ে বের হয়েছিলাম। সিলেটের একের পর এক স্পট শেষ করে আমি এখন দাঁড়িয়ে আছি লালাখাল ঘাটের সামনে, কিন্তু এই মুহূর্তে আমার পকেটে আছে মাত্র ১৪৭৫ টাকা। হ্যাঁ, মাত্র ১৪৭৫ টাকা। আর সামনে বাকি আছে সিলেটের সবচেয়ে আকর্ষণীয় জায়গা জাফলং। কয়েকদিন ধরে কম খেতে খেতে শরীরটা এমনিতেই দুর্বল, তার উপর জাফলং এর হোটেল ভাড়া, খাওয়া দাওয়া, ঘোরাঘুরি, আর তারপর এই পকেটের টাকা দিয়ে ফিরতে হবে সুদূর নোয়াখালী নিজের গ্রামের বাড়িতে। মনের ভিতর তখন ভয় আর তীব্র টেনশন, আমি কি আসলে এই টাকায় সার্ভাইভ করতে পারবো? যাই হোক, আল্লাহ ভরসা। অনেক খোঁজাখুঁজির পর একটা লোকাল অটো রিক্সা পেয়ে গেলাম। এই অটোটা মেইন রোড দিয়ে নয়, যাবে একদম গ্রামের ভিতর দিয়ে। আমি ড্রাইভার ভাইকে বললাম, ভাই যতদূর যাত্রী পান নিয়ে চলেন, দরকার হলে পরে অন্য গাড়ি দেখবো। আসলে এই অঞ্চলের গ্রাম আর মানুষের জীবনযাত্রাকে একদম কাছ থেকে দেখার লোকটা সামলাতে পারছিলাম না। আর কিছু দূর যেতেই প্রকৃতি তার আসল রূপ দেখাতে শুরু করলো। দূরে পাহাড় দেখা যাচ্ছে, এই যে ইন্ডিয়ার পাহাড়গুলো দেখা যাচ্ছে এখান থেকে, কি সুন্দর ইন্ডিয়ার পাহাড়গুলো এখান থেকে দেখা যাচ্ছে। অটোতে করে জাফলং এ যেতে যেতে পাহাড়গুলো দেখতেছি আর আফসোস করতেছি, এত সুন্দর পাহাড় যে আমরা এগুলোর উপর উঠতে পারতেছি না, খালি দূর থেকে দেখতেছি। তবে অনেক সুন্দর লাগতেছে, পাহাড়ের মধ্যে মেঘ জমে আছে সাদা সাদা। এরকম একটা গ্রামে যদি আমার বাড়ি হতো, যে বাড়ির জানালা দিয়ে দূর থেকে দেখা যায়, এরকম পাহাড় দেখা যায়, কত সুন্দর লাগতো। দেখুন একবার বাংলাদেশের সবুজ ফসলের মাঠ যেখানে শেষ হয়েছে, ঠিক সেখান থেকে আকাশচুম্বী হয়ে দাঁড়িয়ে আছে ভারতের মেঘালয়ের বিশাল বিশাল পাহাড়। পাহাড়ের চূড়ায় সাদা মেঘের মেলা। ছোটবেলা থেকে স্বপ্ন দেখতাম আমার এক পাল গবাদি পশু থাকবে, আমি মাঠে বসে বসে তাদের চড়াবো, আর দূরে দেখা যাবে এমন বিশাল আকার পাহাড়। এই গ্রামে এসে মনে হলো স্বপ্নটা যেন চোখের সামনে জীবন্ত হয়ে উঠেছে। শুধু একটা ঘর বানিয়ে জানালাটা খুললেই হলো, পাহাড় যেন একদম হাতের মুঠোয়। একটা বাজারে এসে আমাদের অটো যাত্রী নেওয়ার জন্য প্রায় আধা ঘন্টা দাঁড়িয়ে রইল। আমি ড্রাইভার ভাইকে বললাম, ভাই গাড়ি ছাড়ার আগে ডাক দিয়েন। আর আমি নিজে নেমে গেলাম বাজার এক্সপ্লোর করতে। চোখে পড়লো একটা ছেলে দারুণভাবে চানাচুর মাখছে। লোকাল স্বাদের সেই চানাচুর মাখাটা মুখে দিতেই মনটা ভালো হয়ে গেল। একটু এগোতেই দেখলাম এক দাদা অদ্ভুত এক ধরনের বিড়ি টানছেন, যা আমি আগে কখনো দেখিনি। জিজ্ঞেস করতে বললেন এগুলা নাকি ইন্ডিয়া থেকে এসেছে। আসলে তো তাই, একটা ক্ষেত পার হলে তো ইন্ডিয়া। এটা কি আপনি বানাইছেন? এরকম তো আর দেখিনি। ইন্ডিয়া থেকে আসছে? হ্যাঁ। ভিতরে কি আছে? তামাক। সেখানেই এক কৃষকের কাছ থেকে পেয়ে গেলাম দারুণ একটা ঐতিহ্যবাহী মাথাল টুপি। ওটা মাথায় দিতেই নিজেকে একদম এই মাটির মানুষ বলে মনে হতে লাগলো। আবার যাত্রা শুরু হলো। এবার আমাদের অটো চলছে একদম পাহাড়ের কুল ঘেঁষে। ভারত থেকে নেমে আসা ছোট ছোট পাহাড়ি জিরি আর খালগুলো পার হচ্ছিলাম, আর মনে মনে ভাবছিলাম এই পথ যেন কখনো শেষ না হয়। হঠাৎ একটা সাইনবোর্ড দেখলাম, জাফলং ৪ কিলোমিটার। এরপরেই আমরা ঢুকে গেলাম এক রহস্যময় অরণ্যে। চারিদিকে শুধু সুপারি গাছ, মনে হচ্ছিল কোনো গহীন বনে হারিয়ে যাচ্ছি। জাফলং যাওয়ার পথে আমার পিছে দেখেন অগণিত সুপারি গাছ, সুপারি বাগান, অসাধারণ দৃশ্য। আস্তে আস্তে আমরা জঙ্গলে ঢুকে যাচ্ছি এমন মনে হইতেছে। সেই বন পার হতে চোখের সামনে ভেসে উঠলো জাফলং চা বাগান। লোকাল যাত্রীদের অনুরোধ করে মাত্র ২ মিনিটের জন্য গাড়িটা থামালাম। অনেক দূর পর্যন্ত সব হচ্ছে চা বাগান। জাফলং এর চা বাগানটা অনেক বড়। এটা পুরোটা যদি ঘুরে দেখতে চাই তাহলে দেখা যায় আমার অনেক সময় লাগবে, তাই আমি পুরোটা ঘুরলাম না। ভিতরে মোটামুটি একটু ভিতরে গিয়ে ছবি টবি তুলছি, এখন আবার অটোতে করে চলে যাব। সবুজ চা পাতার সুবাস মেখে আবার ছুটলাম সামনের দিকে। জাফলং এর মূল স্পটে যাওয়ার আগেই তার সৌন্দর্য যেন আমাদেরকে চারপাশ থেকে গ্রাস করতে শুরু করেছে। এই রাস্তাটা, এই ব্রিজটা, আর দূরের ওই ধূসর মেঘে ঢাকা পাহাড়গুলো একবার দেখুন। মনে হচ্ছে আমরা বাংলাদেশের কোনো প্রত্যন্ত অঞ্চলে নয়, সুইজারল্যান্ডের কোনো উপত্যকা দিয়ে যাচ্ছি। মেঘে মেঘে পুরো পরিবেশটা এমন ধূসর হয়ে আছে, মনে হচ্ছিল আমি কোনো স্বপ্নের জগতে ডানাহীন পাখি হয়ে উড়ে বেড়াচ্ছি।
অবশেষে 100 টাকা অটো ভাড়া দিয়ে নামলাম জাফলং 0 পয়েন্টের ঠিক আগের বাজার মামার বাজারে। এখন আসল পরীক্ষা, পকেটে টাকা কম তাই সস্তায় রুম খুঁজতে হবে। বেশ কিছু ভালো হোটেল দেখলাম কিন্তু বাজেট আকাশ ছোঁয়া। ভেবেছিলাম কোনো টুরিস্টের সাথে রুম শেয়ার করব, কিন্তু অফ সিজন হওয়ায় পুরো বাজারে আমি ছাড়া কোনো টুরিস্টে নেই। মামার বাজারের প্রায় অনেকগুলো হোটেল আমার যাওয়া হয়ে গেছে, সবগুলোর মধ্যে বলছে যে একজনের বেডের বা একজনের থাকার মতো রুম নাই। ভাই, আপনাদের এখানে একজন থাকার মতো রুম আছে? না একজনের জন্য, আমার জন্য? কত টাকা ভাড়া পড়বে? 1200 আছে, 1000 আছে। একদম কম দামের মধ্যে নাই রুম? মানে দুইটা বেড দেওয়া, মানে ডাবল বেডের রুম নিতে হবে। কেউ বলতেছে 1200 টাকা, কেউ বলতেছে আপনার 800, এরকম বলতেছে। 700 পাইছিলাম একটা। তো আমি চিন্তা করতেছি এখন কি করা যায়, দেখি আশেপাশে অন্য কোথাও যাইতে পারে কিনা। আসসালামু আলাইকুম। আপনার এখানে একজনের রুম আছে? মানে একজন আমি থাকার মতো? কত টাকা পড়বে? দুজনের সেটা বাকি, একজন থাকবেন যেহেতু হ্যাঁ, 800 টাকা পড়বে না? এর কম হবে না? থাকার মতো রুম আছে? সিঙ্গেল বেড। সিঙ্গেল মানে আমি থাকার জন্য? হ্যাঁ হ্যাঁ। মানে কত টাকা পড়বে? এগুলো আর কি 500, 400, 600 আর ও। ভালোর মাঝে ভালো আর কি। 400 টাকার মধ্যে আছে না? হ্যাঁ। অবশেষে ভাগ্য সহায় হলো, টুরিস্টে না থাকা একটা হোটেলে ডাবল বেডের বড় একটা রুম পেয়ে গেলাম মাত্র 400 টাকায়। দেওয়াস না? এটা 400 টাকা? আচ্ছা, এই যে 400 টাকা আমি রুম এটা দেখলাম এখানে। রুমে ব্যাগ রেখে ফ্রেশ হয়ে ছুটলাম। ক্ষুধার চোটে তখন শরীর কাঁপছে। 120 টাকা বিলের মধ্যে খেলাম ভাজি, কয়েক পদের ভর্তা আর মুরগির তরকারি। গত কয়েকদিনের মধ্যে এটাই ছিল আমার সেরা খাওয়া। খেয়ে হোটেলে এসে টান টান একটা ঘুম দিলাম রাত 10টা পর্যন্ত। ঘুম থেকে উঠে রাতের নীরব জাফলং দেখতে আবার বের হলাম। সন্ধ্যার পর থেকে এর পর্যন্ত রেস্ট নিলাম, ঘুমাইলাম কিছুক্ষণ। তো আমি রুম থেকে বেরিয়ে যাচ্ছি এখন, একটু বের হয়ে আশেপাশের এলাকাটা ঘুরবো, তারপর এখানে কিছু খাওয়া দাওয়া করবো, দেখবো আর কি রাতের বেলা পরিবেশটা কেমন থাকে। হোটেলের আশেপাশে তো মোটামুটি একটু আলো টালো আছে, আবার এদিকে অনেক অন্ধকার। এদিকে যাওয়া যাবে না, অন্ধকারের দিকে যাওয়া যাবে না। আমি কিছু চিনি টিনি না, পরে ঝামেলা পড়বো। তো সামনের দিকে যাবো। ফাঁকা বাজারে হাঁটতে হাঁটতে চলে আসলাম সাম্পান হোটেলে। রাতের খাবার হিসেবে 30 টাকার ডাল পরোটা আর সবশেষে ওদের স্পেশাল 20 টাকার 1 কাপ চা দিয়েই রাতের খাবারটা শেষ করলাম। তাহলে হিসাবটা দাঁড়ালো, লালাখাল থেকে এ পর্যন্ত আসা, রুম ভাড়া আর 2 বেলার খাবার মিলিয়ে খরচ হলো 670 টাকা। আমার 1475 টাকা থেকে এখন পকেটে অবশিষ্ট আছে আর মাত্র 805 টাকা। এই মাত্র 805 টাকা বুক পকেটে নিয়েই আগামীকাল আমাকে পুরো জাফলং ঘুরতে হবে, খাসিয়াপল্লী যেতে হবে আর ভারতের সীমান্তের সেই মায়াবী ঝর্ণাটা দেখতে হবে। আর সবচেয়ে বড় কথা, এই টাকাতে নোয়াখালীর বাড়িতে ফেরার টিকিট কাটতে হবে। আমি কি পারবো এই 805 টাকা জাফলং জয় করে নোয়াখালী ফিরতে? জানতে হলে দেখতে হবে আগামীকালের ফাইনাল এপিসোড। আজকের ভিডিওটি কেমন লেগেছে কমেন্ট করে অবশ্যই জানাবেন। দেখা হচ্ছে আগামী পর্বে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন।